নমস্কার, কেমন আছেন সবাই? যারা দিন রাত এক করে সামনের পরীক্ষাগুলোর জন্য খাটছেন, তাদের জন্য আজকের এই সেশনটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার হতে চলেছে। আজ আমরা সাম্প্রতিক সময়ে সবচেয়ে চর্চিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর একটা কুইক এবং ক্রিস্প রিভিউ করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আচ্ছা, শুরুতেই আপনাদের জন্য একটা দারুণ প্রশ্ন। একটু ভাবুন তো, নীতি আয়োগের নতুন সিইও, ছত্তিশগড়ে গার্বেজ ক্যাফে আর আসন্ন COP31 সম্মেলনের মধ্যে সাধারণ মিলটা ঠিক কোথায়? কি আলাদা মনে হচ্ছে, তাই তো? আসলে যারা সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন এগুলোই হলো আমাদের পরীক্ষার সবচেয়ে হাই স্কোরিং টপিক। আপনারা নিশ্চয়ই জানেন পরীক্ষার ঠিক আগের কয়েক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কতটা ক্রুশিয়াল। এই নির্দিষ্ট সময়ের ঘটনাগুলো একেবারে নখদর্পণে রাখতে পারলে কিন্তু আপনারা অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে থাকবেন। তাই আজকের প্রতিটি ইনফরমেশন ভীষণ মন দিয়ে শুনতে হবে, ওকে? মনে রাখার সুবিধার্থে আজকের আলোচনাটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। 1. গুরুত্বপূর্ণ জাতীয় নিয়োগ। 2. বৈশ্বিক শীর্ষ সম্মেলন এবং ইভেন্টস। 3. প্রধান পুরস্কার এবং সম্মাননা। 4. গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ এবং শেষে উপসংহার। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, গুরুত্বপূর্ণ জাতীয় নিয়োগ দিয়ে। দেখুন, নীতি আয়োগের বেসিক স্ট্রাকচারটা আমাদের সবারই জানা। 2015 সালে তৈরি, আর চেয়ারপারসন থাকেন স্বয়ং প্রধানমন্ত্রী। কিন্তু এখানে আমাদের ফোকাস করতে হবে সিইও পদের সাম্প্রতিক পরিবর্তনের দিকে। BVR সুব্রমণ্যন তার 3 বছরের মেয়াদ পূর্ণ করার পর এই পদের নতুন একজন দায়িত্ব নিয়েছেন। এই পলিসি থিঙ্ক ট্যাঙ্কের এই আপডেটটা কিন্তু একদম মিস করা যাবে না। এর পাশাপাশি আরও দুটো বড় অ্যাপয়েন্টমেন্ট আপনাদের মাথায় রাখতে হবে। দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর বা এলজি হিসেবে নিযুক্ত হয়েছেন তরণজিৎ এস সান্ধু, আর অন্যদিকে ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন বীরেন্দ্র বাৎস। এই দুটো নাম একদম মুখস্থ করে ফেলুন, পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল। আচ্ছা, এই যে সম্প্রতি তেলেঙ্গানার রাজ্যপাল নিয়োগের আপডেটটা আমরা দেখলাম, এর সাথে পলিটির বেসিকটা কিন্তু একটু মিলিয়ে পড়া দরকার। মনে আছে তো? সংবিধানের অনুচ্ছেদ 153 অনুযায়ী প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকেন, আর অনুচ্ছেদ 155 তার নিয়োগ প্রক্রিয়ার কথা বলে। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্র্যাটেজিকে লিঙ্ক করে পড়ার এই ট্রিকটা কিন্তু এক্সামে খুব কাজে দেয়। এবার আমরা মুভ করছি আমাদের দ্বিতীয় সেকশনে, বৈশ্বিক শীর্ষ সম্মেলন এবং ইভেন্ট। আপকামিং গ্লোবাল সামিটগুলোর লিস্টটা একবার ঝালিয়ে নেওয়া যাক। 2026 সালের 52তম G7 সম্মেলন হবে ফ্রান্সের অ্যাভিয়ান লে বাতে। ব্রিক্স সম্মেলনের সম্ভাব্য আয়োজক কিন্তু আমাদের ভারত, আর COP31 জলবায়ু সম্মেলন বসবে তুরস্কের আন্তালিয়াতে। সাথে আসিয়ান সম্মেলন হবে ফিলিপাইনে, এবং রেসপন্সিবল এআই নিয়ে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সম্মেলন অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে। লিস্টটা বেশ লম্বা, তাই না? তবে একটু বুদ্ধি করে পড়লে সব মনে থাকবে। ভারতের মেগা ইভেন্টগুলোর কথা উঠলে ইন্ডিয়া ফার্মা 2026-এর নবম সংস্করণের কথা বলতেই হয়। এটা হবে নয়াদিল্লিতে। এবারের থিমটা বেশ ইন্টারেস্টিং, ডিসকভার ইন ইন্ডিয়া, লিপ ফ্রগিং লাইফ সায়েন্সেস ইনোভেশন। অর্থাৎ শুধুমাত্র বেশি ঔষধ বানানো নয়, বরং ভ্যালু ড্রিভেন বা মূল্যভিত্তিক উদ্ভাবনের দিকেই এখন ভারতের মূল ফোকাস। রাইট, এবার আসি আমাদের তৃতীয় সেকশনে, প্রধান পুরস্কার এবং সম্মাননা। এখানে আপনাদের জন্য আমার একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা বলুন তো, ষষ্ঠ জাতীয় জল পুরস্কার 2024-এ সেরা রাজ্য বা বেস্ট স্টেট ক্যাটেগরিতে প্রথম পুরস্কার জিতেছে কোন রাজ্য? একটু ভেবে দেখুন তো। হ্যাঁ, সামগ্রিকভাবে সেরা রাজ্যের তকমা পেয়েছে মহারাষ্ট্র। কিন্তু শুধু রাজ্য পড়লেই হবে না, জোন অনুযায়ী সেরা জেলাগুলোও কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরুন, পূর্ব জোনে ছত্তিশগড়ের রাজনাঁদগাঁও, পশ্চিমে মধ্যপ্রদেশের খরগোন, উত্তরে উত্তরপ্রদেশের মির্জাপুর, দক্ষিণে তামিলনাড়ুর তিরুনেলভেলি এবং উত্তর পূর্ব জোনে ত্রিপুরার সিপাহীজালা। জোন ভিত্তিক এই লিস্টটা পরীক্ষায় অনেক সময় কনফিউজ করে দেয়, তাই এটা একটু ক্লিয়ার রাখা দরকার। চলুন এবার স্পোর্টস আর লিটারেচারের কিছু র্যাপিড ফায়ার আপডেট নেওয়া যাক। কাতারের দোহায় ফিফা অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন ফ্রান্সের ওসমান দেমবেলে।
ক্রিকেটে 2025-এর সৈয়দ মুশতাক আলী ট্রফি ঘরে তুলেছে ঝাড়খণ্ড। আর সাহিত্যের কথা বললে ফ্ল্যাশ বইটির জন্য 2025 সালের সম্মানজনক বুকার পুরস্কার পেয়েছেন ডি সোজালে। আরেকটা ব্যাপার, মিস ওয়ার্ল্ড 2025 হয়েছেন ফাতিমা বোস। এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্প্যাক্টফুল। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের 4 নম্বর সেকশন হল গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। ছত্তিশগড়ের অম্বিকাপুরের গার্বেজ ক্যাফের কনসেপ্টটা কিন্তু আক্ষরিক অর্থে ব্রিলিয়ান্ট। ভাবুন, 1 কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিলে মিলবে পেট ভরে দারুণ এক বেলা খাবার, আর আধা কেজি দিলে মিলবে স্ন্যাক্স। জিরো ওয়েস্ট লাইফস্টাইল প্রমোট করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু মন কি বাত অনুষ্ঠানে এর দারুণ প্রশংসা করেছেন। এরপর আসা যাক ইকোনমির একটা খুব ইন্টারেস্টিং টার্মে, নাজ, NUDGE। সিবিডিটি বা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের এই উদ্যোগটার পুরো নাম হল নন ইন্ট্রুসিভ ইউসেজ অফ ডেটা টু গাইড অ্যান্ড এনেবল। একটু খটমট লাগছে, তাই না? আসলে এর মূল উদ্দেশ্য খুব সিম্পল, সাধারণ মানুষকে জোর না করে ডেটা ব্যবহার করে স্বেচ্ছায় ট্যাক্স দিতে উৎসাহিত করা। অর্থনীতিকে স্বচ্ছ করার এটা একটা দারুণ পলিসি। আচ্ছা, এই সেকশনটা শেষ করার আগে চট করে 3টে স্পেশাল ট্রিভিয়া নোট করে নিন। 1. এয়ার চিফ মার্শাল AP সিং সম্প্রতি প্রকাশ করেছেন নতুন বই উইংস অফ ভ্যালর। 2. কালচারাল ডিপ্লোমেসির একটা বড় খবর হল ইউনেস্কোর বর্তমান ডিজি অড্রে অ্যাজুলে মেয়াদ শেষ হচ্ছে, আর 2026 সালের শুরুতে নতুন ডিজি দায়িত্ব নিচ্ছেন। এবং 3. মধ্যপ্রদেশের ইন্দোরে সম্প্রতি হয়ে গেল 0 শতক 1 শতাব্দী অটল ভারত কি নামে একটা মেমোরেবল ইভেন্ট। এইবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ সেকশনে, উপসংহার এবং পরবর্তী পদক্ষেপ। আজ আমরা অ্যাপয়েন্টমেন্টস থেকে শুরু করে গ্লোবাল সামিট, অ্যাওয়ার্ডস আর ন্যাশনাল ইনিশিয়েটিভস যা যা কভার করলাম তা কিন্তু আপনাদের জেনারেল অ্যাওয়ারনেসের একটা সলিড বেস তৈরি করে দিল। কারেন্ট অ্যাফেয়ার্স অগোছালোভাবে না পড়ে এইভাবে থিম ধরে পড়লে দেখবেন এক্সাম হলে ম্যাজিকের মতো সব মনে পড়ছে। তবে হ্যাঁ, এই তথ্যগুলো কিন্তু নিয়মিত রিভিশন দিতে হবে। আর পরীক্ষা প্রস্তুতিতে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকতে আমাদের এই ধরনের এক্সপ্লেনারগুলো নিয়মিত ফলো করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। এই যে এত সব নতুন সরকারি উদ্যোগ আর উদ্ভাবনের কথা জানলাম, এর মধ্যে কোনটা আগামী দিনে আমাদের দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে বলে আপনাদের মনে হয়? কমেন্ট করে জানান। ভালো থাকবেন, কিপ লার্নিং।